বয়স্ক ভাতা, স্বামী নির্গৃহীতা ভাতা অথবা বিধবা ভাতা এগুলির জন্য যদি আপনি আবেদন করেন, আপনার আবেদন কি গ্রহণযোগ্য হবে? এবং আবেদন আপনি ভাতা পেতে হলে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে? বয়স্ক ভাতার ক্ষেত্রে কি কি যোগ্যতা থাকতে হবে এবং কি কি থাকলে আপনি পাবেন না? এবং বিধবা ভাতার ক্ষেত্রে কি কি যোগ্যতা থাকতে হবে? এবং স্বামী নির্গৃহীতা ভাতার ক্ষেত্রে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে? এগুলি নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, দেখলে বুঝবেন কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন করলে আপনারা ভাতা পাবেন। ঠিক আছে, তো চলুন আমি মূল ভিডিওতে যাব। যাওয়ার আগে একটি কথাই বলবো, আপনারা যদি কিছু না বুঝেন কমেন্টে জানাবেন, আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো তথ্য ছুটে না যায়। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এখানে দেখেন টোটাল 4টা ভাতা আছে, কিন্তু আমরা মূলত আলোচনা করব বয়স্ক ভাতার জন্য কি কি যোগ্যতা লাগে এবং কি কি থাকলে আপনি পাবেন না। ঠিক আছে, এবং বিধবা ভাতা ও স্বামী নির্গৃহীতা ভাতা, টোটাল 3টা ভাতা নিয়ে আলোচনা করব। এবং নিচে আরও 2টা আছে, বেদে জনগোষ্ঠী ও উন্নয়ন। এই 2টারটা কারো যদি লাগে সেটা কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে, তো প্রথমে দেখেন বয়স্ক ভাতার জন্য আমরা এখানে যাব। যাওয়ার পরে দেখেন এখানে সরকারি ওয়েবসাইটে লেখা আছে বয়স্ক ভাতার জন্য কি কি লাগবে। ঠিক আছে, তো অনেকে গুগলে হয়তো সার্চ দিয়ে পান না, আবার কমেন্টে জিজ্ঞেস করেন, তাই ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই একটু। তো দেখেন এখানে আপনারা যখন আসবেন, তো আসার পরে এখানে আমি একটু দেখেন, তো এখানে দেখেন একদম আমি বড় করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন প্রথমে বয়স্ক প্রার্থী নির্বাচনের মানদণ্ড। ঠিক আছে, তো এখানে দেখেন ভাতা প্রাপ্তির যোগ্যতা ও শর্তাবলী, আমাদের মূল হচ্ছে এটা কারা কারা পাবে এবং কারা কারা পাবে না আর কি। তো দেখেন ভাতা পেতে হলে আপনার সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে, অর্থাৎ যেখান থেকে আবেদন করবেন আপনি সেই এলাকার বাসিন্দা হতে হবে, স্থায়ী হতে হবে। অর্থাৎ আপনি বর্তমান ঠিকানা থেকে আপনার মনে করেন আবেদন করলে হয়তো পাবেন না, স্থায়ী ঠিকানা থেকে আবেদন করতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র নম্বর থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ জন্ম নিবন্ধন অবলিক জাতীয় পরিচয়পত্র, অর্থাৎ জন্ম নিবন্ধন থাকলে হবে বা জাতীয় পরিচয়পত্র থাকলে হবে, দুইটার যে কোনো একটা থাকলেই হবে। ঠিক আছে, আর নইলে কিন্তু আবেদন করতে পারবেন না, আর দুইটা থাকলে তো ভালোই। এরপর হচ্ছে বয়স পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স, মানে বয়স্ক ভাতার জন্য যদি আবেদন করতে চান ওই ক্ষেত্রে আপনার বয়স পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন 65 এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে সর্বনিম্ন 62 বছর হতে হবে। এরপর হচ্ছে সরকার কর্তৃক সময় নির্ধারণ বয়স বিবেচনা নিতে হবে, অর্থাৎ সরকারে তো মূলত এই ওয়েবসাইটটিতে এখন 65 বছর দিছে, এরপর যদি এটা আপডেট করে ফেলে ওইটাই কিন্তু গণনা হবে। ঠিক আছে, তো সরকার যে বয়সটা নির্ধারণ করে দিবে ওইটার উপরেই ভাতা দেওয়া হবে। তো পুরুষদের জন্য সর্বনিম্ন 65 এবং 62 হচ্ছে মহিলাদের জন্য। ঠিক আছে, যদি 65-র নিচে হয় আপনার বয়স তাহলে আপনি ভাতার জন্য আবেদন করতে পারবেন না যদি পুরুষ হয়ে থাকেন, আর মহিলাদের জন্য সর্বনিম্ন 62 বছর। এরপর 4 নম্বরে আছে আপনার প্রার্থীর বার্ষিক গড় আয় অনূর্ধ্ব 10,000 টাকা হতে হবে, অর্থাৎ বার্ষিক অর্থাৎ বোঝাচ্ছে আপনার বছরে বছরে আপনি যার জন্য ভাতার আবেদন করবেন বা নিজে যদি নিজে হয়ে থাকেন তাহলে আপনার সর্বোচ্চ মনে করেন 10,000 টাকা হইতে হবে আর কি, 10,000 টাকা এরকম। অনূর্ধ্ব বলতে ঠিক বলতে পারতেছি না, বাট আপনার নিম্নে যাদের সর্বনিম্ন মানে ইনকাম হচ্ছে বাৎসরিক, অর্থাৎ বছরে 1 বছর 12 মাসে ইনকাম সব মিলিয়ে আপনার 10,000 টাকা বুঝাচ্ছে। তো তার মানে কি অনেক, 10,000 টাকা মানে বুঝাচ্ছে আপনার দেখেন 12, যদি 1 মাসে আপনার 1,000 টাকা ইনকাম হয় তাহলে 12,000 টাকা হয়, কিন্তু এখানে আরও কম, অর্থাৎ আপনার বাৎসরিক যদি 10,000 টাকার উপরে হয় তাহলে হয়তো আপনাকে গণনা করবে না, কিন্তু যদি আপনার 10,000 টাকা বাৎসরিক ইনকাম হয় বা এর নিচে হয় তাহলে আপনি প্রার্থী তালিকা নির্বাচনে এগিয়ে থাকবেন। ঠিক আছে, এরপর হচ্ছে আপনার বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে, অর্থাৎ আপনার এইসব যোগ্যতা যখন ওরা দেখবে, দেখার পরে আরও কিছু জিনিস পেয়ে আলোচনা বিবেচনা করে দেখবে, এরপরে ওই কমিটি যদি আপনাকে নির্বাচন করে তাহলে আপনি অবশ্যই ভাতা পাবেন। ঠিক আছে, আর এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা লেখা আছে বয়স নির্ধারণের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, এসএসসি বা আপনার সমমান পরীক্ষার সনদপত্র বিবেচনা করতে হবে, অর্থাৎ এসএসসি বা মনে করেন পিএসসি জেএসসি যদি দিয়ে থাকেন ওইটা বিবেচনা করবে। ঠিক আছে, এই ক্ষেত্রে কোনো বিতর্ক দেখা দিলে সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে, অর্থাৎ বুঝাচ্ছে আপনি যদি আপনার বয়স আসলে কত বছর সেটা
প্রমাণ করতে আপনাকে কিছু মনে করেন কাগজপত্র দিতে হবে। এখন কমিটি যাদের কাছে দিবেন তারা যদি আপনার দেখে যে আপনার কাগজপত্রে আপনি বয়স হয়তো বাড়াইছেন কমাইছেন এরকম কিছু সন্দেহজনক দেখে, তাহলে ওই ক্ষেত্রে হয়তো আপনাকে বাতিল করে দিতে পারে, বা কমিটি যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তই আপনাকে মেনে নিতে হবে, ঠিক আছে। এরপরে আরও কিছু হচ্ছে ভাতা প্রাপ্তির অযোগ্যতা, অর্থাৎ কি পেলে আপনি ভাতা মানে পাবেন না আর কি, ঠিক আছে। তো এগুলি হচ্ছে, এগুলি থাকলে আপনি ভাতা পাবেন, আর কি এগুলি থাকলে আপনি ভাতা পাবেন না, ভাতা প্রাপ্তির অযোগ্যতা। তো দেখেন, সরকারি কর্মচারী পেনশনভোগী হলে, অর্থাৎ আপনার 65 এবং মহিলাদের 62 বছর হয়ে গেছেন, কিন্তু দেখা যাচ্ছে আপনি সরকারি কর্মচারী পেনশনভোগী, অর্থাৎ আপনি সরকার থেকে পেনশন পান, আপনি সরকারি কর্মচারী ছিলেন, তো ওই ক্ষেত্রে আপনি সরকারি কর্মচারী হয়ে থাকলে তাহলে আপনি পাবেন না। এরপর দেখেন, দুস্থ মহিলা হিসেবে কি বিজিডি কার্ডধারী হলে, এটা নিয়ে আসলে ঠিক বলতে পারতেছি না, এটা যদি কারো হয় সে কমেন্ট করতে পারেন, এটা নিয়ে দেখি পরে কমেন্টটা হয়তো জানাই দিব, ইনশাল্লাহ চেষ্টা করব। এরপরে হচ্ছে দেখেন, অন্য কোনোভাবে নিয়মিত সরকারি অনুদান ভাতা প্রাপ্তি হলে, অর্থাৎ আপনি এখন যে ভাতার জন্য আবেদন করতেছেন এটা বাদেও যদি আপনি ইতিমধ্যে কোনো ভাতা পান বা পাইতেছেন, এটা যদি হয়ে থাকে তাহলে আপনি কিন্তু ভাতার জন্য আবেদন করতে পারবেন না, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার কোনো বেসরকারি সংস্থা, সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান হতে নিয়মিত আর্থিক অনুদান প্রাপ্তি হলে, দুইটাই সেম, অর্থাৎ আপনি যদি ইতিমধ্যেই কোনো ভাতা পান কারো থেকে, অর্থাৎ বা কেউ সাহায্য করতেছে কোনো প্রতিষ্ঠান দ্বারা আপনি ভাতা পাচ্ছেন, ঠিক আছে, বা কোনো সাহায্য পাচ্ছেন, ওই ক্ষেত্রে আপনাকে বিবেচনায় আনবেন না, আনলেও আপনার নামের লিস্টে আপনি পরের দিকে থাকবেন, ঠিক আছে। যারা ইতিমধ্যে কোনো ভাতা পাচ্ছে না, সরকারি বেসরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, তাদেরটা আগে মানে আগে থাকবে আর কি, ঠিক আছে। তো এরপরে আমরা আলোচনা করব, চলেন আরও দুইটা, সেটা হচ্ছে আপনার বিধবা ও স্বামী নির্গৃহীত ভাতা, ঠিক আছে। তো এটা নিয়ে এখন আলোচনা করব। তো এটার যে পেতে হলে কি কি লাগবে, ঠিক আছে। তো এটার জন্য দেখেন, প্রার্থী নির্বাচন মানদণ্ড, এটার ক্ষেত্রে হচ্ছে আপনার নাগরিকত্ব, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, ঠিক আছে, বাংলাদেশে, অর্থাৎ সেম ধরতে গেলে স্থায়ী ঠিকানা থেকে আপনাকে আবেদন করতে হবে। তো এরপরে মানে আপনি বয়স অবশ্যই 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, অর্থাৎ আপনি যদি স্বামী নির্গৃহীতা বা আপনার বিধবা ভাতার জন্য আবেদন করেন তাহলে ওই ক্ষেত্রে আপনার অবশ্যই 18 বছর হইতে হবে, কারণ 18 বছরের নিচে আপনি অপ্রাপ্ত বয়স্ক, আপনি যদি ইতিমধ্যে বিয়ে হয়ে থাকে ওইটা তো এমনি সরকারি, বাংলাদেশের সরকারি আইন অনুযায়ী সেটা হচ্ছে অপরাধ, ঠিক আছে। কিন্তু এমনি মুসলমান হিসাবে ওইটা সমস্যা নাই, আপনি 18 বছর আগে আপনার বিবাহ হতে পারে, কিন্তু সরকারি বাংলাদেশের নিয়ম অনুযায়ী 18 বছরের নিচে হলে আপনি এই ভাতার জন্য আবেদন করতে পারবেন না, যদিও আপনি বিধবা বা স্বামী নির্গৃহীতা হয়ে থাকেন, ঠিক আছে। তো আপনার বয়স হতে হবে 18-র ঊর্ধ্বে হতে হবে। তবে সর্বোচ্চ বয়সের বিধবা স্বামী নির্গৃহীতাকে অগ্রাধিকার প্রদান করতে হবে, অর্থাৎ যার বয়স সবচেয়ে বেশি, ঠিক আছে, কিন্তু সে এখন বিধবা, মনে করেন একজনের বয়স 20 বছর আরেকজনের 40 বছর, দুইজনে বিধবা এবং স্বামী নির্গৃহীতা বলতে বোঝায় অর্থাৎ স্বামীর সাথে আছে অথবা আছে কিন্তু হয়তো ভরণ দিচ্ছে না, এরকম কিছু আর কি, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে যার বয়স 20 তার থেকে আপনার 40 বছর যার যে বয়স্ক বেশি তাকে প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে, এটিতে বোঝানো হয়েছে। এরপর হচ্ছে স্বাস্থ্যগত অবস্থা, যিনি শারীরিকভাবে অক্ষম, অসম্পূর্ণরূপে কর্মক্ষমতাহীন, তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে, অর্থাৎ মনে করেন আপনি যেটা বললাম 20 বছর আর 40 বছর, যে 20 বছরের তার শারীরিক অবস্থা ভালো আছে, সে কাজ করে খাইতে পারবে, যদি স্বামী নির্গৃহীতা বা বিধবা হয়ে থাকে সে কাজ করে খাইতে পারবে, যদি কোথাও কাজ করে খাইতে পারবে, ঠিক আছে। কিন্তু যার 40 বছর সে কাজ করতে পারবে না, শরীর দুর্বল হয়ে গেছে, তো ওই ক্ষেত্রে আপনার 40 বছর যে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। আবার যদি এমন হয় 40 বছরের যে সে সুস্থ আছে, আর যে 20 বছরের সে কোনো শারীরিক অসুস্থতায় আছে, সে মনে করেন যে কোনো একটা অসুস্থতায় আছে, কিন্তু 40 বছরেরটা মোটামুটি দেখা যাচ্ছে কোনো মানে অসুখ নেই, সে আছে, ভালো আছে, তো যার অবস্থা বেশি খারাপ তাকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে, ঠিক আছে, স্বামী এবং নির্গৃহীতা ভাতার ক্ষেত্রে। এরপরে আর্থিক সামাজিক অবস্থা, দেখেন আর্থিক অবস্থার ক্ষেত্রে নিঃস্ব, উদ্ধস্ত, ভূমিহীনকে
মানুষেরকে অর্থাৎ মনে করেন যার ভূমি নাই বা আর্থিক অবস্থা অনেক খারাপ তাকে অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। আর এগুলি কিভাবে বিবেচনা করবে আপনি আবেদন করার সময়, অর্থাৎ অনলাইনে কিভাবে আপনি বিধবা এবং স্বামী নির্গীতার জন্য আবেদন করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, ওইটাই আপনি দেখলে আপনি এই ভাতার জন্য আবেদন করতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। তো ওখানে যখন আবেদন করতে যাবেন আপনাদেরকে তো একটা ফর্ম দিবে, তো ওই ফর্মে কিছু মতামত দিচ্ছে না, আপনার থেকে অনেক প্রশ্ন চাইবে, সেগুলো উত্তর দিবেন না, তো ওখান থেকে ওই উত্তরের দ্বারা এখানে আপনাকে বিবেচনা করা হবে, ঠিক আছে। তো যার অবস্থা খারাপ তাকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। এরপর হচ্ছে সামাজিক অবস্থার ক্ষেত্রে শিশু সন্তান রয়েছে এমন বিধবা, স্বামী নির্গীতা, পরিবার থেকে বিচ্ছিন্ন, নিঃসন্তান মহিলাদের ক্রম অনুসারে অগ্রাধিকার দিতে হবে। অর্থাৎ মনে করেন যার শিশু সন্তান রয়েছে এবং সেই বিধবা বা পরিবার থেকে বিচ্ছিন্ন নিঃসন্তান মহিলাদের, অর্থাৎ কোনো সন্তান নাই, ঠিক আছে। তো মনে করেন আপনার সন্তান রয়েছে, ঠিক আছে, তো কিন্তু আপনি বিধবা, স্বামী নির্গীতা, ঠিক আছে, ওই ক্ষেত্রে আপনাকে বিবেচনা করা হবে। কিন্তু মনে করেন আপনি সন্তান রয়েছে, আপনি আবার পরিবার থেকেও নিঃসঙ্গ, মানে পরিবার কোনো পরিবার মনে করেন নিজের পরিবার বা কোনো পরিবার থেকে আপনি সাহায্য পান না, অনেক কষ্ট করে চলেন, ওই ক্ষেত্রে যার মানে সমস্যাটা বেশি তাকে অগ্রাধিকার দেওয়া হবে। অথবা যার শিশু সন্তান নাই, এখানে আরেকটা দেখেন, যার কোনো নিঃসন্তান, অর্থাৎ যার কোনো সন্তান নাই, তো তাকে হয়তো এই যার সন্তান রয়েছে তার থেকেও বেশি যার নিঃসন্তান, কোনো সন্তান নাই, ঠিক আছে, এবং সে পরিবার থেকেও বিচ্ছিন্ন, তো তাকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। কারণ কি, তাকে তো খাওয়ানোর মতো কেউ নাই বা তার কোনো সন্তানও নাই যে ইয়া করবে, তো ওকে হয়তো বেশি অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। এরপরে দেখেন ভাতা প্রাপ্তির অযোগ্যতা ও শর্তাবলী, অর্থাৎ আপনি এইসব জিনিস যদি আপনার কাছে থাকে ইতিমধ্যে তাহলে আপনি ভাতা পাবেন না। তো এগুলি কি কি, সেটি হচ্ছে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ বাসিন্দা যদি না হন তাহলে হবে না। জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, এটার ক্ষেত্রে অবশ্যই কি চাইছে এখানে, এনআইডি চাইছে, এনআইডি থাকতে হবে। এখানে আবার জন্ম নিবন্ধনের কথা উল্লেখ করে নাই, যদিও বয়স্ক ভাতার ক্ষেত্রে জন্ম নিবন্ধনের কথা উল্লেখ করা হয়েছিল, ঠিক আছে। তো এরপর হচ্ছে বয়স অবশ্যই 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, যদি নিম্নে হয় হবে না। তো এরপর হচ্ছে আপনার যিনি সুস্থ অবস্থায় আছে, 18 বছর বয়সের নিচে, দুটি সন্তান রয়েছে এবং তিনি অসুস্থ, তিনি ভাতা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, ঠিক আছে। এরপর হচ্ছে প্রার্থীর বার্ষিক আয় অনূর্ধ্ব 15,000 টাকা হতে হবে, অর্থাৎ বাৎসরিক আয় প্রার্থীর 15,000 টাকা হতে হবে, ঠিক আছে। এর থেকে যদি বেশি হয় তাকে হয়তো অগ্রাধিকার কম দেওয়া হবে। যার 15,000 বা এর থেকে কম বাৎসরিক আয়, অর্থাৎ এক বছরের আয় যদি 15,000 থেকে কম হয় তাকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে, যার 15,000 টাকার থেকে আপনার আয় ইনকাম বেশি তাকে অগ্রাধিকার কম দেওয়া হবে, ঠিক আছে। তো এটা ঠিক আছে, সমস্যা নেই, যার অসুবিধা আছে তাকে তো অবশ্যই দিবে। এরপর হচ্ছে বিধবা ও স্বামী নির্গীতার মধ্যে যারা বয়স্ক, ভাতা প্রাপ্তির বয়সে যখন উপনীত হবেন, অর্থাৎ বিধবা এবং স্বামী নির্গীতার ক্ষেত্রে আপনি যদি ভাতা বয়স্ক ভাতার জন্য ইতিমধ্যে আবেদন করে থাকেন, আপনাকে যদি সিলেক্টেড করে বয়স্ক ভাতার জন্য, ঠিক আছে, তো তাদেরকে বয়স্ক ভাতা কর্মসূচিতে স্থানান্তর করা যাবে, ঠিক আছে। অর্থাৎ আপনি ওই বয়স্ক ভাতাতে আপনি স্থানান্তর হয়ে যাবেন, তখন আর আপনি হয়তো কি ভাতা বলে এটা, বিধবা ও স্বামী নির্গীতা ভাতা পাবেন না, ঠিক আছে, এরকমই অনেকটা বোঝাচ্ছে। এরপর বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে, অর্থাৎ বাছাই কমিটি কি করবে, এইসব জিনিস আপনার আলোচনা করে এখানে এতক্ষণ যা বললাম এগুলি দেখে আপনার নির্বাচন করবে, ঠিক আছে। আচ্ছা, এটা তো যোগ্যতা ছিল, সরি, এটা যোগ্যতা ছিল। এরপর অযোগ্যতা, আপনি কি কি থাকলে আপনার অযোগ্যতা, ভাতা প্রাপ্তির ক্ষেত্রে অযোগ্যতা, সেটা হচ্ছে আপনার সরকারি কর্মচারী হিসেবে পেনশনভোগী হলে, যেটা এর আগে বয়স্ক ভাতার ক্ষেত্রে বলছি। এরপর দুস্থ মহিলা হিসেবে, এটা তো একটু কনফিউজ, সেটা হচ্ছে। এরপর 3 নাম্বার হচ্ছে কোনোভাবে নিয়মিত সরকারি অনুদান প্রাপ্তি হলো, অর্থাৎ ইতিমধ্যে আপনার ভাতা পাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি এই ভাতার জন্য আবেদন করতে পারবেন না বা আপনাকে অগ্রাধিকার কম দেওয়া হবে, ঠিক আছে। কোনো বেসরকারি সংস্থান, সমাজ কল্যাণ প্রতিষ্ঠান হতে নিয়মিত, অর্থাৎ কোনো বেসরকারি প্রতিষ্ঠান থেকেও যদি ভাতা পান তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে না, আপনি অযোগ্য হিসেবে বিবেচিত হবে ভাতা
ক্ষেত্রে। এরপরে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে অথবা স্বামীর সাথে বসবাস শুরু করলে, অর্থাৎ আপনি বিধবা বা নির্গৃহীতা ভাতা ইতিমধ্যে পাচ্ছেন, ঠিক আছে? তো পাচ্ছেন, পাওয়াকালীন আপনি যদি আবার বিবাহ করেন অথবা আপনার যে স্বামী ছিল তার সাথে আবার থাকা শুরু করছেন, সে আপনার ভরণ পোষণের দায়িত্ব আবার নিয়ে নিচ্ছে, তো ওই ক্ষেত্রে আপনি হয়তো আবার যে ভাতার আবেদন চলতেছিল, মানে ভাতা পাচ্ছিলেন, সেটা হয়তো বন্ধ হয়ে যাবে এবং আপনি ভাতার জন্য আর আবেদন করতে পারবেন না। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের থেকে ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করবেন। আর এখানে দেখেন, এখানে যে দুইটা ভাতার কথা বললেন, বেদে জনগোষ্ঠী উন্নয়ন এবং হিজরা জনগোষ্ঠী উন্নয়ন, এই দুইটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তারা আপনার কমেন্টে জানাতে পারেন, কারণ ইতিমধ্যে ভিডিও প্রায় 10 মিনিটের অধিক হয়ে গিয়েছে। তো যার কারণে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করবেন, এগুলি নিয়েও কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আর ভাতার জন্য কীভাবে আবেদন করবেন সেটি যদি না জেনে থাকেন, আমার চ্যানেলে যাইতে পারেন, সেখানে ভিডিও দিয়ে দিয়েছি। তো সেখান থেকে আপনারা দেখে ইনশাল্লাহ প্রত্যেকটারই আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।